বলা হয় যখন কোনো সন্তান নিজের বৃদ্ধ মা বাবার দিকে মুখ ফিরিয়ে নেয়, সময় তখন কখনো চুপ করে থাকে না। সে শুধু নীরবে সব দেখে আর একদিন ঠিক সেই সব কিছুই ফিরিয়ে দেয়। রাত 12টা বাজে, পুরো শহর গভীর ঘুমে ডুবে আছে, অথচ একটি মোবাইল ফোনের স্ক্রিন বারবার জ্বলে উঠছে। স্ক্রিনে ভেসে উঠছে মায়ের নাম্বার। ফোন ধরতেই শুধু একটি কণ্ঠস্বর, আমাকে বাঁচাও তাড়াতাড়ি, না হলে আমি মরে যাব। এরপরই লাইন কেটে যায়। আসলে কি ঘটেছিল সেই সময় পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার আগে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম ও আপনার শহরের নাম লিখে জানান। নয়ডার সেই রাতের ঠান্ডা বাতাস যেন অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছিল। রাত যখন প্রায় 1টা 27 মিনিট, দীপা মিত্র ল্যাপটপ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। সারাদিনের মিটিং, ডেডলাইন আর অফিসের চাপের পর সে একটু শান্তি চেয়েছিল। পাশের বালিশে তার স্বামী বিবেক তখনও মোবাইল স্ক্রোল করছিল। দীপা, ঘুমিয়ে পড়ো না, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ, শুধু মাকে একবার ফোন করিনি। দীপা প্রতিদিন রাতেই ঘুমোবার আগে মা সুনিতা দেবীকে ফোন করত, কিন্তু আজ অদ্ভুতভাবে তার ফোন লাগছিল না। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ নট রিচেবল। একবার, দুবার, তিনবার একই কথা। দীপার কপালে ভাঁজ পড়ল। অদ্ভুত, মায়ের ফোন তো কখনো বন্ধ থাকে না। বিবেক বলল, হয়তো নেটওয়ার্ক নেই বা ব্যাটারি শেষ, কাল কথা বলো। কিন্তু তার মন মানছিল না। বিছানায় শুয়ে থেকেও তার ঘুম এলো না। ছাদের দিকে তাকিয়ে শুধু একটাই ভাবনা তার মনে এলো, মা খেয়েছে তো। 10 মিনিটও কাটেনি, হঠাৎ ফোনটা জোরে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। দীপার বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি ফোন ধরল, মা, সবকিছু ঠিক আছে তো? কিন্তু ওপাশ থেকে যে কণ্ঠস্বর এলো তা সবকিছু থামিয়ে দিল। কাপা ভাঙা ক্লান্ত কণ্ঠ, আমাকে বাঁচাও তাড়াতাড়ি, নইলে আমি আর বাঁচবো না। দীপার নিঃশ্বাস আটকে গেল। মা, কি হয়েছে? আপনি কোথায়? আমার কথা শুনতে পাচ্ছেন? কিন্তু লাইন কেটে গেছে। কয়েক সেকেন্ড সে নিশ্চল হয়ে বসে রইল। তারপর সে চিৎকার করে বলল, বিবেক, ওঠো, মায়ের ফোন এসেছিল। ওনার কথা শুনে মনে হলো উনি বিপদে আছেন। বিবেক আতঙ্কে উঠে পড়ল। এত রাতে? হ্যাঁ, উনি খুব ভয় পেয়েছিলেন। 1 সেকেন্ডও দেরি না করে বিবেক গাড়ির চাবি তুলে নিল। চলো, এক্ষুনি বেরোই। রাতের অন্ধকারে নয়ডা থেকে পাটনার সিটির দীর্ঘ রাস্তাগুলো সুনসান, চারিদিকে কুয়াশা। হেডলাইটের সামনে শুধু সাদা ধোঁয়ায় ডুবে থাকা পথ। দীপার চোখে ভয়, ঠোঁট শুকিয়ে গেছে। বারবার ফোন করছিল, কিন্তু এখন ফোন ছিল সুইচ অফ। প্রায় 3 ঘন্টা পর যখন তারা পুরনো বাড়ির সামনে পৌঁছালো, তখন সেখানে দৃশ্য দেখে বুকটা কেঁপে গেল। গেটে ঝুলছে তালা। বিবেক, মা তো ফোন করেছিলেন, ভিতরে কেউ নেই। দীপা কাঁদতে কাঁদতে বলল। সে চারপাশে তাকিয়ে দেখলো সব বাড়ির দরজা বন্ধ, গলিগুলো নিস্তব্ধ। দীপা, পিছনে যাও। বিবেক জোরে লাথি মারল এবং তালা ভেঙে গেল। দরজা খুলতেই ভিতর থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। ঘর অন্ধকার, মেঝেতে ভাঙা কাঁচ ছড়ানো বাসন, দেওয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো বেঁকে আছে। দীপার বুক কেঁপে উঠল। মা বলে সে ছুটে গেল। মায়ের ঘরের দরজা আধ খোলা, ভিতরে গাঢ় অন্ধকার, শুধু একটি জ্বলন্ত মোমবাতি যেন অন্ধকার দূর করার ব্যর্থ চেষ্টা। সুইচ অন করতেই পরের মুহূর্তে দীপার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। সুনিতা দেবী মেঝেতে পড়েছিলেন, তার উপর ফ্যাকাশে চোখ আধখোলা, পাশে ভাঙা জলের গ্লাস। তিনি শ্বাস নিচ্ছিলেন, কিন্তু তা খুবই দুর্বলতার সঙ্গে। বিবেক, তাড়াতাড়ি ডাক্তার দেখো। দীপা মায়ের মাথা কোলে তুলে নিল। মা, চোখ খুলো, মা, আমি এসে গেছি। সুনিতা দেবী কষ্ট করে চোখ খুললেন। দীপা, তুমি এসে গেছো? হ্যাঁ মা, আমি এখানেই আছি, আর ভয় নেই। এতটুকু বলেই চোখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরেই ডাক্তার এলো। রক্তচাপ পরীক্ষা করে বলল, ভয় পাবেন না, এটা শক আর হার্ট স্ট্রেসের কেস। খুব চাপের মধ্যে ছিলেন, এখন বিপদের বাইরে, তবে একা রাখা যাবে না। ডাক্তার চলে গেল, কিন্তু বাড়ির ভিতর এখনো ভয়ের ছায়া। সারা রাত দীপা জেগে থাকলো। সুনিতা দেবী ঘুমের মধ্যে বিড়বিড় করছিলেন, রাহুল, এমন করো না, এই বাড়ি তোমার, কিন্তু আমরাও তো তোমার আপনজন। দীপার চোখ বেয়ে জল গড়ালো। সকালের আলো ঘরে ঢুকতেই সে উঠল। মায়ের পাশে পড়ে থাকা একটি পুরনো ডায়েরি নজরে পড়ল। প্রথম পাতায় লেখা, আমি যদি বেঁচে যাই সব ঠিক করে নেব, আর যদি না পারি তবে সত্যটা সামনে আসুক। দীপার মনে প্রশ্নের ঝড়। কোন সত্য? কেন মাঝরাতে সাহায্য চেয়েছিলেন মা? সে জানতো না। এই রাত তার জীবনের সবকিছু বদলে দেবে, কারণ এইবার শুরু হতে চলেছে তার মায়ের অপমান আর যন্ত্রণার পুরো সত্যযাত্রা। সকালের আলো ছড়িয়ে পড়লেও দীপার মন থেকে সে রাতের স্মৃতিই মুছছিল না। মা এখনো অচেতন। তার মাথায় একটাই প্রশ্ন, কেন বলেছিলেন আমাকে বাঁচাও? সে আলতো করে মায়ের কপালে হাত রাখলো। পাশে খোলা পড়ে থাকা ডায়েরি পাতা উল্টালো। সেখান থেকেই গল্প শুরু হলো, 3 বছর আগের এক গল্প।
3 বছর আগে পাটনা সিটি, সেখানে রাজেন্দ্র মিত্র সিনিয়র ব্যাংক ম্যানেজার হিসেবে সেদিন শেষবারের মতো নিজের টেবিলে ফাইল সই করেছিলেন। স্যার, আপনি তো রিটায়ার হয়ে গেলেন, এবার আরাম করুন, স্টাফেরা বলেছিল। রাজেন্দ্র মিত্র হাসলেন, হ্যাঁ ভাই, এবার শুধু সন্তানদের সঙ্গে সময় কাটাবো। বাড়ি ফিরলে সুনিতা দেবী থালায় মিষ্টি সাজিয়ে দিলে। অবশেষে আমাদেরও ছুটি এলো, এখন প্রতিদিন সকালে একসঙ্গে চা খাবো। কিন্তু তারা জানতেন না, এই অবসর তাদের জন্য বিশ্রাম নয়, বরং অপমানের শুরু। বড় ছেলে রাহুল নয়ডায় চাকরি করত, তার স্ত্রী সবকিছু হিসেব করে চলতো। ছোট ছেলে অঙ্কিত পাটনাতেই ব্যবসা করত। তার স্ত্রী নেহা সোশ্যাল মিডিয়ায় খুব সংবেদনশীল, কিন্তু বাস্তবে ঠিক ততটাই ঠান্ডা। শুরুর কয়েকদিন সব ঠিকই ছিল, সবাই বলল বাবা এখন আমাদের সঙ্গেই থাকুন। কিন্তু সপ্তাহ পেরোতেই ছেলেদের গলার স্বর বদলাতে লাগলো। বড় বৌমা বলল, মা আপনি শুধু পুজোটা সেরে নিন, বাকি কাজ আমি দেখব। কিন্তু সন্ধ্যায় তার মুখে তাচ্ছিল্য সুর। ঝাড়া দিয়েছেন ঠিকই, কিন্তু মোছা দেননি। আপনার দ্বারা পুরো কাজ হয় না। রাজেন্দ্রবাবু বললেন, বড় বৌমা কথা বলার ভঙ্গিটা একটু নরম রাখো। তখনই বড় বৌমা সীমা চটে গেল। বাবা, আমি সারাদিন চাকরি করি, ঘর সামলানো শুধু আমার একার দায়িত্ব নয়। সুনিতা দেবী সব শুনছিলেন, তিনি মুখে হালকা হাসি ধরে রেখেছিলেন। সে রাতেই রাজেন্দ্রবাবু ধীরে বললেন, কখনো কখনো মনে হয় আমরা ভুল সময় ঠিক মানুষ হওয়ার চেষ্টা করছি। সুনিতা দেবী গিয়ে বললেন, সময় বদলায়নি, বদলেছে মানুষের দৃষ্টি। কয়েক মাস পর রাহুল একদিন বলল, বাবা আমরা আবার পাটনায় শিফট করছি, বাচ্চাদের স্কুলও বদলাবো। রাজেন্দ্রবাবু খুশি হয়ে উঠলেন, ভালোই তো, পুরো পরিবার একসঙ্গে থাকবে। কিন্তু বাড়ির ভিতর তখন শুরু হয়ে গেছে জায়গা নিয়ে লড়াই। সীমা বলল, এই যে চাকরদের ঘরটা ফাঁকা পড়ে আছে, আপনারা ওখানে শিফট হয়ে যান। রাজেন্দ্রবাবু চমকে উঠলেন, এটা তো স্টোর রুম। স্টোর হলে কি হয়েছে, ছোট ঘরও তো ঘরই। সীমার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। সুনিতা দেবী মাঝখানে বললেন, রাহুল আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কথাটা বলার ভঙ্গিটা ঠিক নয়। রাহুল বিরক্ত গলায় বলল, মা বুঝতে চেষ্টা করো, সবই তো তোমাদের ভালোর জন্যই। মেঝে পিছলে পড়ে গেলে আমাদেরই ঝামেলা হবে। সেই রাতেই সুনিতা দেবী অনেকক্ষণ কাঁদলেন। রাজেন্দ্রবাবু তার হাত ধরে বললেন, চুপ করো, কয়েকদিনের ব্যাপার, আমাদের ছেলে আছে, ছেলে। সুনিতা দেবী খুব নিচু স্বরে বললেন, কিন্তু ওরা আর আমাদের ছেলে নেই। কিছু সপ্তাহ পর বাড়িতে নতুন ফার্নিচার এলো, টিভিও বদলানো হলো, কিন্তু যে ছোট্ট ঘরে তাদের রাখা হলো সেখানে কিছুই বদলানো হলো না। সেটা সত্যিই ছিল চাকরদের ঘর। এখন তারা সেখানেই থাকতেন, সেখানেই খেতেন। ছেলেরা দিনে বড় জোর একবার উকি দিত। সুনিতা দেবী নিজেই রান্না করতেন, রাজেন্দ্রবাবুর ওষুধ খেতেন। এক সন্ধ্যায় রাজেন্দ্রবাবু ধীরে বললেন, সুনিতা ভেবে দেখো, এই বাড়ির প্রতিটা ইট আমরা নিজের ঘামে ঝরিয়ে বসেছি। হ্যাঁ, সুনিতা দেবী বললেন। সে রাতেই রাহুল আর সীমার মধ্যে ঝগড়া বাঁধে। আমি ক্লান্ত হয়ে গেছি এই বুড়ো লোকদের দাসী সেজে থাকতে থাকতে। সীমা চিৎকার করে বলল, চুপ করো। রাহুল বলল, কেন চুপ করবো, এরা এখানে আছে বলেই আমার পা ভেঙে যাচ্ছে, বাচ্চারাও ঠিক মতো শুনতে পায় না। পাশের ঘরে রাজেন্দ্রবাবু সব শুনছিলেন, তিনি সুনিতা দেবীর দিকে তাকালেন। সুনিতা মাথা নিচু করে বলল, এখন শব্দগুলো আর আমাদের পাশে নেই। সে রাতেই ঘুমোতে যাওয়ার সময় রাজেন্দ্রবাবু শুধু এতটুকুই বললেন, সম্ভবত আমার সময় এসে গেছে সুনিতা, আমি খুব ক্লান্ত। সকালে সুনিতা দেবী উঠে দেখলেন রাজেন্দ্রবাবুর মাথা ঝুঁকে আছে, মুখে শান্তি, কিন্তু শ্বাস বন্ধ। তিনি অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ভেঙে পড়লেন, আপনি চলে গেলেন আমাকে একা রেখে। সেদিন থেকেই সেই ছোট্ট চাকরদের ঘরটি যেন এক বৃদ্ধাশ্রমের মতো কারাগার হয়ে গেল। রাজেন্দ্র মিত্রের মৃত্যুর পর সুনিতা দেবীর জীবন থমকে গেল। যে বাড়িটা তিনি নিজের হাতে সাজিয়েছিলেন, সেই বাড়িটাই প্রতিদিন তাকে ভেঙে দিতে লাগলো। রাতে তার ঘুম আসতো না, কখনো তিনি দেওয়ালের সঙ্গে কথা বলতেন, কখনো রাজেন্দ্রবাবুর ছবির সামনে বলতেন, আপনি চলে গেছেন, এখন আমি কাকে বলবো। প্রথম কয়েকদিন রাহুল আর সীমা সহানুভূতির অভিনয় করেছিল। সীমা সকালে এসে বলতো, মা আপনি ঠিক আছেন তো, চা বানিয়ে দিই। কিন্তু সেই চা আর কখনোই আসেনি। ধীরে ধীরে ওই ভান করা চিন্তাটুকু উধাও হয়ে গেল। রাহুলের সময় কাটতো শুধু অফিস, মোবাইল আর বাচ্চাদের স্কুল ইউনিফর্ম নিয়ে। সীমার চোখে মা এখন শুধু একটা বোঝা। একদিন সুনিতা দেবী রান্নাঘরে গিয়ে বলেন, বৌমা আজ শরীরটা একটু ভালো লাগছে না, তোমার বাবার কথা মনে পড়ছে, একটু খাবার বানিয়ে দেবে। সীমা চোখ না তুলে বলল, মা আমি মিটিংয়ে আছি, ফ্রিজে কালকে রুটি আছে, মাইক্রোওয়েভে গরম করে নি। রুটিগুলো এতটাই শক্ত ছিল যে ছেঁড়া যাচ্ছিল না। সুনিতা দেবী শুধু জল খেলেন, তারপর দেওয়াল ঠেসে গিয়ে বসে পড়লেন। পরদিন তিনি ছেলেকে বললেন, একবার ডাক্তার দেখিয়ে দে, বুকে খুব জ্বালা করছে। রাহুল খবরের কাগজ নামানো ছাড়াই বলল, মা এখন সময় নেই, মিটিং আছে, সন্ধ্যায় দেখি। সন্ধ্যা আর এলো না, রাত আবার একা কাটলো। এখন সেই চাকরদের ঘরে শুধু দুটো জিনিস ছিল, একটা পুরনো পাখা আর একটা ভাঙা চেয়ার, যেখানে সুনিতা দেবী একসময় স্বামীর সঙ্গে বসতেন।
হাওয়া লাগলেই চেয়ারটা দুলতো, যেন রাজেন্দ্রবাবু এখনো ওখানেই আছে। কিন্তু বাস্তবে ছিল শুধু নিস্তব্ধতা। দিন যেতে লাগলো, রাহুল আর সীমা বাড়িতে যেন অতিথির মতো থাকতো। সপ্তাহেতে বন্ধুদের পার্টি হতো, আর সুনিতা দেবীকে বলা হতো ঘরের দরজা বন্ধ রাখতে। মা, আপনি দয়া করে ভিতরেই থাকবেন, বাইরে গেস্ট আসবে। কেন? আমি কি এই বাড়ির গেস্ট? রাহুল শুধু চোখ ফিরিয়ে নিল। সুনিতা দেবী চুপ করে রইলেন, কিন্তু সেই নীরবতার ভিতর একটা ঝড় জমে গিয়েছিল। ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়তে লাগলো। একদিন তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে হাঁটতেও পারছিলেন না। তিনি ছোট বোন নেহাকে ফোন করলেন, মা, একটু ডাক্তারের নম্বরটা দে, বুকে খুব ব্যথা করছে। নেহা এসে বলল, মা, আমি বাজারে আছি, ফিরে এসে দেখছি। কিন্তু সেই দেখে নেওয়া আর কখনোই হয়ে ওঠেনি। টানা 3 দিন সুনিতা দেবী কিছুই খাননি, বাইরে তালা ঝুলছিল, কারণ রাহুল আর সীমা উইকেন্ড ট্রিপে গিয়েছিল। যাওয়ার সময় তারা বলেছিল, মা, আমরা দুদিনের জন্য বাইরে যাচ্ছি, বাড়ি খালি রাখবেন না, ভেতরেই থাকবে। কিন্তু বাবা, আমার শরীরটা। মা, বারবার ওই একই অজুহাত দেবেন না তো, একটু বাঁচতে শিখুন। কথা বলেই দরজা বন্ধ হয়ে গেল, আর ঘরের ভেতরে শুধু তার শ্বাস প্রশ্বাসের শব্দটা রয়ে গেল। সুনিতা দেবী জল খাওয়ার চেষ্টা করলেন, কিন্তু হাত কাঁপছিল। গ্লাসটি তার হাত থেকে পড়ে গেল, আর তিনি নিজেও মেঝেতে লুটিয়ে পড়লেন। বুকে এমন তীব্র ব্যথা উঠল যেন হৃদয়টা এখনই থেমে যাবে। কাঁপতে থাকা হাতে তিনি ফোনটা তুলে নিলেন। কল লিস্টে একদম উপরেই ছিল দীপা। ফোন গেল, রিং হলো, কণ্ঠস্বর কাঁপছিল। আমাকে বাঁচাও তাড়াতাড়ি, নইলে আমি আর বাঁচবো না। ঠিক সেই মুহূর্তে বুকে এক তীব্র ঝাঁকুনি লাগলো, তারপর ফোন হাত থেকে পড়ে গেল, আর কল কেটে গেল। তিনি কিছুক্ষণ সেভাবেই পড়ে রইলেন, চোখ দিয়ে জল গড়াতে লাগলো, শুধু ঠোঁট নড়ল, রাজেন্দ্র, আমি আসছি। ওই রাত একটি মেয়ের জীবন চিরকালের জন্য বদলে দিয়েছিল। সকালে দরজা খোলা হলো, আশেপাশের লোকজন ছুটে এলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সরিতা দেবী চলে গিয়েছিলেন। তার হাতে ধরা ছিল একটি ভাঁজ করা কাগজ, তাতে লেখা ছিল, আমার পরে এই বাড়ি কোনো লোভের নয়, বরং কোনো দয়ার আশ্রয় হবে। যে আমার যন্ত্রণা বুঝবে সেই হবে এর প্রকৃত মালিক। যখন দীপা আর বিবেক পাটনায় পৌঁছালো, তখন সকালের রোদ পুরনো গুলিগুলোয় ছড়িয়ে পড়েছিল, কিন্তু মিত্তর বাড়ির দরজা এখনো ঝুলছিল গত রাতের সেই ভাঙা তালা, যেটা বিবেক ভেঙে গিয়েছিল। ঘরের ভিতর ছিল সেই একই নিস্তব্ধতা, ভাঙা জিনিসপত্র, আর মাঝখানে মেঝেতে সাদা চাদরে মোড়া তার মা সুনিতা মিত্র। দীপা হাঁটু গেড়ে বসে পড়লো, তার চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠল, মা, উঠো না মা, ও মা, উঠো না, আমি তো বলেছিলাম আমি এসে গেছি। সে চাদরটা আঁকড়ে ধরে কাঁদতে লাগলো, মায়ের কপালে চুমু খেতে লাগলো, কিন্তু আর কোনো সাড়া এলো না। বিবেক তাকে ধরে সামলালো, দীপা, নিজেকে সামলাও। কিন্তু সে যেন পাথর হয়ে গিয়েছিল। কাপা হাতে সে মায়ের বালিশের পাশে রাখা সেই ভাঁজ করা চিঠিটা তুলল। চিঠির উপর রক্তের দাগ ছিল। এটাই তার মার শেষ মুহূর্তে আঁকড়ে ধরেছিল। চিঠিতে লেখা ছিল, মা, যদি এই চিঠি তোর হাতে পৌঁছায়, তবে বুঝে নিস তোর মা বাবা দুজনেই এখন শান্তিতে আছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ছেলেরা আর ছেড়ে রইল না। যে বাড়িটা আমরা বানিয়েছিলাম সেটাই আমার কারাগার হয়ে গিয়েছিল। এ বাড়ির সব কাগজ আর গহনা আমি আমার পুরনো বন্ধু আইনজীবী মহেন্দ্র দাসের কাছে রেখে এসেছি। 1 বছর পর যখন সবাই আমার শ্রাদ্ধ করতে আসবে, তখন তিনি এই বাড়ির আসল অধিকারী ঘোষণা করবে। মনে রাখিস মা, এ বাড়ি আর কোনো লোভীর হাতে যাবে না। এটা হবে সেই মা বাবাদের আশ্রয়ে যাদের নিজেদের সন্তানই ছেড়ে দিয়েছে। দীপার চোখে জল থামছিল না। মা, মা, তুমি এত কিছু একা সহ্য করলে, আমাকে একবারও বললে না? বিবেক তার কাঁধে হাত রাখলো। তোমার মা খুব শক্ত ছিলেন, তিনি নিজের যন্ত্রণাকে ন্যায় বদলে দিয়েছেন। ঠিক তখনই বাইরের গাড়ির শব্দ শোনা গেল। রাহুল, সীমা, অঙ্কিতা, নেহা ফিরে এসেছে, হাতে ফুলের মালা, মুখে মিথ্যে শোক। দীপা, আমাদের খুব দুঃখ, সীমা বলল, চোখে জল নেই কিন্তু গলায় মধুরতা। আমরা যদি জানতাম মা এত অসুস্থ, তাহলে কখনোই যেতাম না। দিবা শুধু তাদের দিকে তাকালো, সেই দৃষ্টিতে যা সরাসরি হৃদয়ে বিঁধেছিল। তার গলা ছিল শান্ত, কিন্তু প্রতিটা শব্দ ছিল তীরের মতো ধারালো। জানতে না, নাকি জেনে উপেক্ষা করেছিলে? রাহুল অপ্রস্তুত হয়ে বলল, দীপা, তুমি ভুল বুঝছো, মা তো সবসময় নাটক করতো, আমাদের মনে হয়েছিল তিনি ঠিকই আছেন। নাটক? দীপার চোখ জলে ভরে এলো। যে হাতগুলো তোমাদের বড় করেছে, সেই হাতগুলো শেষ নিঃশ্বাসে তোমাদের ডাকছিল, আর তুমি সেটাকে নাটক বলছো? রাহুল চুপ করে গেল। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। সন্ধ্যায় শেষকৃত্যের প্রস্তুতি শুরু হলো। পড়শিরা সাহায্য করতে এলো, কেউ ছেলেদের পাশে দাঁড়ালো না, সবাই দাঁড়ালো দীপার পাশে, কারণ সবাই জানতো শেষবার দরজা কে ভেঙেছিল আর মাকে বাঁচাতে কে ছুটে এসেছিল। পরদিন সব আচার শেষ হলে আইনজীবী মহেন্দ্র দাস এলেন। চশমা ঠিক করে তিনি বললেন, সুনিতা দেবী তার শেষ দিনগুলোতে আমাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। তিনি তার বাড়ি আর ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটি ট্রাস্ট গঠন করেছিলেন।
নাম সুনিতা মোহ, মা বাবাদের জন্য এক ঘর। রাহুল আর অঙ্কিত একসঙ্গে চমকে উঠল। মানে এই বাড়ি আর আমাদের নয়? আইনজীবী শান্ত গলায় বললেন, তিনি তার উইলে স্পষ্ট লিখে গেছেন এই বাড়ি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটা থাকবে সেই মা বাবাদের জন্য যাদের সন্তানরা তাদের পরিত্যাগ করেছে। সীমার আগে ফেটে পড়ল, তাহলে আমাদের অংশ? আইনজীবী চিঠির পরের অংশ খুলে বলল, আমার ছেলেদের আর কোনো অংশের প্রয়োজন নেই, কারণ আমি তাদের আগেই সব দিয়ে দিয়েছি। আমার জীবনের সেরা বছরগুলো, আমার ঘুম, আমার প্রার্থনা, এখন দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। কাগজের উপর পড়ে থাকা দীপার অশ্রুবিন্দু হয়তো সুনিতা দেবীর আত্মার কাছেও পৌঁছে যাচ্ছিল। রাহুল রাগে চিৎকার করলো, এতে নিশ্চয়ই এই আয়ুষী আর তার স্বামীর হাত আছে। মাকে ভুল বুঝিয়েছে। বিবেক উঠে দাঁড়ালো, তার গলায় ছিল এক ধরনের ঠান্ডা শান্তি, যার ভেতরে আগুন লুকোনো। তোমার মাকে ভুল বোঝানো কার দরকার ছিল না রাহুল, তিনি শুধু সেটাই করেছেন যেটা তুমি করতে পারোনি, নিজের জন্য ন্যায়। ঘরে আবার নীরবতা ছড়িয়ে পড়ল। সীমা ক্ষুব্ধ হয়ে বলল, আমরা কোর্টে যাব। আইনজীবী মৃদু হেসে বললেন, অবশ্যই যাবে, কিন্তু মনে রাখবেন এবার সাক্ষী হবে একজন মায়ের আত্মা। দিবা ধীরে বলল, মা আমাদের একটা দায়িত্ব দিয়ে গেছে, এই বাড়িটাকে আশ্রয় বানানো। আমি আর বিবেক একসঙ্গে সেটাই করব। রাহুল কিছু বলল না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখে ছিল ভয়। সে রাতে দীপা আর বিবেক অনেকক্ষণ জেগে কথা বলল। মায়ের লেখা প্রতিটা লাইন তাদের মনে প্রতিধ্বনিত হচ্ছিল। এ বাড়ি আর কোনো লোভের নয়, এটা হবে দয়ার আশ্রয়। তারা সেই ঘরেই বসেছিল যেখানে একসময় সুনিতা দেবী রাজেন্দ্রবাবু হাসতেন। এখন সেখানে শুধু স্মৃতি আর দেওয়ালে লেগে থাকা অশ্রুর স্যাঁতস্যাঁতে চিহ্ন। দীপা ধীরে বলল, বিবেক, মা যেন স্বপ্ন দেখছিলেন, সেটা এখন পূর্ণ করাই আমাদের ধর্ম। বিবেক তার হাত ধরে বলল, আমরা এই বাড়িটাকে তাদের মতোকার জন্যই ঘর বানিয়ে দেব। পরের কয়েক মাস দুজনে মিলে সেই পুরনো বাড়ির মেরামতের কাজ শুরু করলো। সাদা দেওয়ালগুলোর গায়ে হালকা হলুদ রঙের নতুন পলি পড়লো, ভাঙা জানালাগুলো বদলে দেওয়া হলো, প্রতিটি ঘরে লেখা হলো একটি করে নাম, মায়ের ঘর, বাবার ঘর, আশা উইং সাহারা হল। বাড়ির বাইরে লাগানো হলো একটি বড় বোর্ড, সুনিতা হোম তাদের জন্য যাদের নিজেদের মানুষ ভুলে গেছে। প্রথম মাসেই 4 জন প্রবীণ সেখানে এলেন। কেউ রেলওয়ে কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়েছে, কেউ মার বাড়ি থেকে ফিরিয়ে দেওয়া। সবার মুখে একই ছাপ, আপনজনদের কাছে হেরে যাওয়ার ক্ষত। দীপা প্রতিদিন ভোরে তাদের জন্য চা বানাতো, নিজের মা বাবার মতোই সবাইকে মা আর বাবা বলেই ডাকতো। ওই জায়গাটা শুধু একটা আশ্রম ছিল না, ওটা হয়ে উঠেছিল এক জীবন্ত ক্ষমা। বিবেক এটাকে আরো সংগঠিত রূপ দিল। অনলাইন ফাইন্ড রেজাল্ট শুরু করলো, সরকারি রেজিস্ট্রেশন করালো। ধীরে ধীরে সুনিতা হোমপুর বিহারের একটি পরিচিত নাম হয়ে উঠল। টিভি চ্যানেলগুলো সেখানে পৌঁছালো। এক মেয়ে তার মায়ের উইলকে করুণতার প্রতীকে পরিণত করে দিল। দীপার চোখে জল থাকতো। সে শুধু বলতো, মা চলে গেছে, কিন্তু তার ছায়া এখনো প্রতিটি ঘরে শ্বাস নিচ্ছে। এদিকে অন্যদিকে রাহুল আর সীমার জীবন জটিল হয়ে উঠল। কবার আচরণ এখন তার নিজেদের সন্তানদের উপরই ভারী হয়ে উঠেছিল। ছেলে সৌরভ যে একসময় ঠাকুমার কোলে খেলতো, এখন সে মা বাবার অবহেলায় ক্ষুব্ধ হয়ে থাকতো। একদিন সৌরভ বলল, মা বাবা, তোমরা সব সময় টাকা আর জিনিস নিয়ে ব্যস্ত, আমার জন্য তোমাদের কোনো সময় নেই, আমি হোস্টেল চলে যাব। সীমা হেসে বলছিল, আরে নাটক করো না। কিন্তু পরদিনই যখন সৌরভ সত্যি সত্যি হোস্টেলে ভর্তি নিল, তখন বাড়ির দেওয়ালগুলোতে ফিরে এলো সেই নিস্তব্ধতা, যেটা একদিন সুনিতা দেবী সহ্য করেছিলেন। রাহুলের জন্য এটা ছিল এক চর। সারা রাত সে বসে রইল মায়ের ছবির সামনে, মোমবাতি জ্বালিয়ে বলল, মা, এখন বুঝতে পারছি তুমি যা বলেছিলে সেটা গল্প ছিল না, ওটাই ভবিষ্যৎ ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার ব্যবসাও ধস নামতে লাগলো। যে বাড়িটা সে নিজের সাম্রাজ্য ভাবতো, সেটাও ঋণ আর দুশ্চিন্তার কারাগার হয়ে গেল। এক সন্ধ্যায় সীমা বলল, আমি বাচ্চাদের নিয়ে দিল্লি চলে যাচ্ছি, তুমি তোমার বাবার মতো হয়ে গেছো। দরজা জুড়ে বন্ধ হলো। রাহুল সেই পুরনো চেয়ারটা টেনে বারান্দায় বসে পড়ল, যেখানে একসময় তার মা বসতেন। সে শুধু একটাই কথা বারবার বলছিল, যদি সেই দিন আমি মাকে বলতাম, মা খেয়ে নিও। কয়েক মাস পর একটি পত্রিকায় শিরোনাম ছাপা হলো, পার্টনার সুনিতা হোম, হাজারো প্রবীণের আশ্রয়, প্রতিষ্ঠাতা দীপা ও বিবেক মিত্র। সেই দিনই রাহুল প্রথমবার সেখানে গেল। গেটের সামনে দাঁড়িয়েছিল সে। ভেতর থেকে ভেসে আসছিল বাচ্চাদের হাসি আর বুড়োদের গল্প। সে কাপা গলায় বলল, আমি কি ভিতরে আসতে পারি? দীপা মৃদু হেসে বলল, এ বাড়ি সবার জন্য, কিন্তু ভিতরে ঢুকার আগে মনটা একটু পরিষ্কার করে নাও। রাহুলের চোখ ভরে উঠল, আমাকে ক্ষমা করবেন। দীপা বলল, মা কখনো কারো উপর রাগ রাখেনি, কিন্তু নিজেকে ক্ষমা করতে তোমার একটু সময় লাগবে। দুজনেই চুপ করে রইল। কিছুক্ষণ পরে রাহুল কাপা হাতে একটি নোট বের করলো। এটাই আমার মায়ের স্মৃতিতে প্রথম দান। দীপা খামটা নিয়ে বলল, আজ তুমি মায়ের উত্তরাধিকারী পেলে, সম্পত্তিতে নয়, সংবেদনায়। রাহুলের চোখ দিয়ে জল ঝরল। সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, মা,
এখন বুঝছি যে বাবা মায়ের সঙ্গে যা করে একদিন নিজের সঙ্গেও ঠিক সেটাই ভোগ করতে হয়। সেই দিন দীপা বুঝেছিল এটা মায়ের শাস্তি নয়, বরং মায়ের শিক্ষা পূর্ণ হয়েছে। যে বাড়ি একদিন বৃদ্ধাশ্রমের মতো কারাগার হয়ে গিয়েছিল, আজ সেটাই ইমায়ের কোলে রূপ নিয়েছে। দেওয়ালে ঝুলানো সুনিতা দেবীর ছবির নিচে একটি নতুন লাইন লেখা হলো, মা কখনো মরে না, সে শুধু রূপ বদলায়। সেই জায়গায় শ্বাস নেয় যেখানে কাউকে একবার মা বলে ডাকবার দরকার হয়। সময় এগিয়ে গেল। সুনিতা দেবীর চলে যাওয়ার 5 বছর কেটে গেছে। পাটনা সিটির সেই পুরনো বাড়ি, যেটা একসময় নিস্তব্ধতায় ভরা ছিল, সেটা এখন ভোরবেলায় উঠে পড়ে শিশুদের হাসি আর বুড়োদের গানে। সুনিতা হোম এখন পরিবার। এখানে কেউ ঈশ্বরের নাম নয়, মানবতার নামেই আসে। দীপা আর বিবেক এখন সেখানেই থাকেন। প্রতিদিন সকালে প্রবীণদের সঙ্গে প্রার্থনা করেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেন, আর কখনো কখনো তাদের পুরনো স্মৃতি শুনে হেসে ওঠে। প্রতি বছর 14ই জানুয়ারি সুনিতা দেবীর প্রয়াণ দিবসে সবাই মিলে সেই ঘরে প্রদীপ জ্বালায় যেখানে তিনি শেষ নিঃশ্বাস ফেলেছিলেন। সেই দেওয়ালে লেখা, এই ঘর তাদের স্মৃতিতে যারা কখনো অভিযোগ করেনি, শুধু ভালোবাসা দিয়েছে। একদিন আশ্রমের বাইরে একজন বৃদ্ধ এসে দাঁড়ালেন। তার কাপড় ময়লা, চোখ ক্লান্ত। তিনি গেটের গার্ডকে বলল, এখানে কি থাকার জায়গা পাওয়া যাবে? গার্ড জিজ্ঞেস করলো, নাম কি? তিনি বললেন, রাহুল মিত্র। দীপা ভিতর থেকে বেরিয়ে এলো। চেহারা একই ছিল, কিন্তু সময় সব বদলে দিয়েছে। দাদা, এইটুকু বললই দীপা। রাহুল চোখ নামিয়ে বলল, বোন, এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই। কব্বা আমাকে ছেড়ে গেছে, বাচ্চারাও আর আমাকে চেনে না। আমি ভেবেছিলাম বাড়িটা আমার, কিন্তু আসলে আমি কারোই ছিলাম না। দীপা তার চোখের দিকে তাকালো, সেই চোখ যেগুলো একদিন মায়ের সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। দীপা বলল, মা বলতো, যে সন্তান বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, ঈশ্বর তার জীবনের ভিতটাই কেড়ে নেয়। হয়তো আজ তুমি সেটাই বুঝতে পেরেছ। রাহুল কেঁদে ফেলল, আমাকে ক্ষমা করে দাও। দীপা ধীরে বলল, মা কখনো কারো উপর রাগ দেখায়নি। চলো ভেতরে, এই বাড়ি এখন তোমারও। সে তাকে ভিতরে নিয়ে গেল। প্রবীণরা তাকে স্বাগত জানালো। আর সেই চাকরদের ঘরে রাহুল ঘুমোলো, যেখানে একদিন তার মা বাবাকে পাঠিয়েছিল। কিন্তু এখন সেই ঘরের নাম বদলে গেছে। শান্তিকক্ষ, যেখানে অনুশোচনা নয়, প্রার্থনা হয়। দিন কেটে যেতে লাগলো। রাহুল প্রতিদিন ভোরে অন্য প্রবীণদের সঙ্গে মন্দিরে বসতো। কখনো কারো পায়ে তেল মালিশ করতো, কখনো জল ভরে দিত। সে বুঝে গিয়েছিল, সেবা শুধু কাজ নয়, সেটাই মুক্তি। এক সকালে যখন সূর্যের প্রথম রোদ জ্বালানায় পড়ল, দীপা দেখলো রাহুল সেই চেয়ারে বসে আছে, যেখানে একসময় তার মা বসতেন। মুখ শান্ত, ঠোঁটে হালকা হাসি, এসে চিরতরে ঘুমিয়ে পড়েছে। তার পাশে রাখা ছিল একটি কাগজ। মা, আমি আসছি। এবার হয়তো আপনার ছেলে হওয়ার যোগ্য হয়েছে। দীপার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। বিবেক তার হাত ধরলো, দেখো, মায়ের ন্যায় আজ পূর্ণ হলো। সেই সন্ধ্যায় সুনিতা হোমের সব প্রবীণ আর বাচ্চারা মিলে দেওয়ালে একটি নতুন বোর্ড লাগালো, মা কখনো মরে না, সে শুধু অন্য কারোর দুঃখে নতুন করে জন্ম নেয়। আর সেই দেওয়ালের নিচে দীপা প্রদীপ জ্বালিয়ে বলল, মা, আপনার বাড়ি আর কখনোই খালি থাকবে না। মা বাবার হৃদয় ভাঙিয়ে জীবন একদিন ঠিক সেই মোড়ে এনে দাঁড় করায়, যেখান থেকে তুমি তাদের ফিরিয়ে দিয়েছিলে। জীবিত মাকে পাগল ঘোষণা করে পাগলাগারদে পাঠানো হয়েছিল, কিন্তু ডাক্তারের লেখা রিপোর্টই ছেলের ভুয়ো সত্য উন্মোচন করে দেয়। এটি দিল্লির একেবারে সত্য ঘটনা। দিল্লি শহরের সেই বিশাল কর্পোরেট অফিস বিল্ডিংটি বাইরে থেকে যতটা ঝকঝকে দেখাতো, ভেতরে ততটাই নির্লিপ্ত আর ঠান্ডা। এখানে সবাই জানতো কখন হাসতে হবে আর কখন চুপ থাকতে হবে। এই ভবনের 3য় তলায় একটি কেবিনে বসেছিল রোহিত। সামনে খোলা ল্যাপটপ, ইমেলের লম্বা তালিকা, মিটিংয়ের নোটস আর পাশে রাখা 1 কাপ কফি, যেটা ইতিমধ্যেই অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। অফিসে রোহিত পরিচিত ছিল একজন দক্ষ ম্যানেজার হিসেবে। সময় মতো কাজ শেষ করত, মিটিংয়ে স্পষ্ট কথা বলতো, আর কখনো সিনিয়রদের হতাশ করতো না। দুপুরের দিকে হঠাৎ তার ফোন ভাইব্রেট করলো। স্ক্রিনে ভেসে উঠল বাড়ির নাম্বার। সে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ফোনটা সাইলেন্ট করে দিল। মিটিং শেষ হওয়ার পর সে নিজেকে বলল, মিটিংটা বেশ লম্বা ছিল। বাইরে বেরোতে বেরোতে ফোনটা দেখে নিল। 2টো মিসড কল হয়ে গেছে। তৃতীয়বার ফোন বাজতেই সে ধরে ফেলল। হ্যাঁ, কি হয়েছে? তার গলায় তাড়াহুড়ো স্পষ্ট। ওপাশ থেকে মায়ের ধীর কণ্ঠ শোনা গেল, রোহিত, ওষুধটা শেষ হয়ে গেছে, হয়তো তুমি কাল বলেছিলে। মা, আমি এখন অফিসে আছি, সন্ধে দেখব। আচ্ছা। মা আর কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ফোনটা কেটে গেছে। রোহিতের মনে হলো সে ঠিকই করেছে। অফিসে সবাই শোনে, এখানে ব্যক্তিগত কথা বলা যায় না।
ফোনটা পকেটে ঢুকিয়ে সে আবার কাজে ডুবে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরতেই দেখলো ফ্ল্যাটের আলো জ্বলছে, দরজা খোলা। ভেতরে ঢুকতেই টিভির আওয়াজ কানে এলো। সোফায় বসেছিল তার স্ত্রী নেহা, কোলে ল্যাপটপ। সেও অফিস থেকেই ফিরেছে, মুখে সেই একই ক্লান্তি যেটা রোহিতের মুখেও ছিল। এলে? মাথা না তুলেই জিজ্ঞেস করলো নেহা। হ্যাঁ, জুতো খুলতে খুলতে বলল রোহিত। মা ফোন করেছিল, ওষুধের কথা বলছিল। ল্যাপটপ বন্ধ করলো নেহা। তার গলায় বিরক্তি নয়, শুধু ক্লান্তি। ছোট ছোট ব্যাপারে বারবার ফোন করে। রোহিত কিছু বলল না। সে জানতো নেহা পুরোপুরি ভুল বলছে না। মা আর আগের মতো নেই, অনেক কিছু ভুলে যায়, কথা বারবার বলে, আর সারাক্ষণই কারো না কারোর সাহায্য দরকার হয়। রান্নাঘর থেকে মায়ের আওয়াজ এলো। তোমরা দুজন এসে গেছো, খাবার প্রায় তৈরি। মা ধীরে ধীরে বেরিয়ে এলে, তার হাতে থালা, যেটা সামান্য কাপ ছিল। নেহা উঠে এগিয়ে গিয়ে থালাটা নিয়ে নিল। মা, বলেছি না এইসব কাজ করবেন না। কথাটা কঠিন ছিল না, তাতে ছিল শুধু অবসাদ। মা মাথা নাড়লেন। আচ্ছা। চুপচাপ খাওয়া হলো। টিভি চলছিল, কিন্তু কারো মনোযোগ সেখানে ছিল না। রোহিতের মাথায় ঘুরছিল অফিসের কাজ। নেহা মোবাইলে কিছু মেসেজ দেখছিল। মা মাঝে মধ্যে কিছু বলার চেষ্টা করতেন, কিন্তু কথাগুলো অসম্পূর্ণই থেকে যেত। খাওয়ার পর মা ওষুধের পাতা বের করে উল্টে পাল্টে দেখলেন। তারপর একটা ট্যাবলেট হাতের তালুতে রাখলেন। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলেন, যেন মনে করার চেষ্টা করছেন এটা এখন খাবেন না পরে। নেহা লক্ষ্য করল, মা ওটা রাতের ওষুধ, এখন নয়। মা কিছু না বলে ওষুধটা আবার রেখে দিলেন। সবই রোহিত দেখছিল, কিন্তু কিছু বলল না। তার মনে হলো সে খুব ক্লান্ত, এই মুহূর্তে কথা বলার শক্তি নেই। রাতে বিছানায় শুয়ে নেহা বলল, রোহিত একটা কথা বলবো? আমার মনে হয় মা ঠিক নেই। শুধু ভুলে যাওয়া নয়, আরও কিছু সমস্যা আছে। রোহিত পাশ ফিরল। মানে? মানে অনেক কিছু বুঝতে সমস্যা হচ্ছে। আজ ওষুধ, কাল গ্যাস। আমি ভয় পাই। রোহিত চুপ করে রইল। ভয় তারও লাগতো, কিন্তু সে ভয়টার নাম দিতে চাইতো না। কাল কোনো ডাক্তারকে দেখাই, বলল সে। নেহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, এটাই ঠিক হবে। পরদিন রোহিত অফিসে গেল, কিন্তু মন বারবার বাড়ির দিকেই চলে যাচ্ছিল। দুপুরে সে ইন্টারনেটে কিছু পড়ল। বয়স, ভুলে যাবার রোগ, মানসিক সমস্যা। শব্দগুলো ভারী ছিল, কিন্তু সমাধান স্পষ্ট ছিল না। সন্ধ্যায় সে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ক্লিনিকে ভিড় ছিল। মা চুপচাপ চেয়ারে বসে রইলেন। নম্বর এলে ডাক্তার কিছু প্রশ্ন করলেন, নাম, বয়স, ঠিকানা। মা সব ঠিকঠাক বললেন। তারপর ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনার ছেলে কি করে? মায়ের মুখে হালকা একটা গর্বের ঝিলিক ফুটে উঠল। অফিসে কাজ করে, খুব পরিশ্রমী। ডাক্তার কিছু লিখে নিলেন। রোহিত স্বস্তি পেল। তার মনে হলো হয়তো দুশ্চিন্তা অকারণ। কিন্তু বেরোনোর সময় ডাক্তার বললেন, যদি মনে হয় সমস্যা বাড়ছে, তাহলে কোনো স্পেশালিস্টের কাছে দেখাবেন। ফিরতি পথে রোহিতের মনে অদ্ভুত একটা ভয় বাসা বাঁধল। সে বুঝতে পারছিল না ভয়টা মায়ের অবস্থার জন্য, না সেই দায়িত্বের জন্য, যেটা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াচ্ছে। সেদিন রাতে মা বললেন, বাবা, কখনো যদি আমি বেশি বিরক্ত করি আমাকে বলে দিও, আমি বুঝে নেব। মায়ের দিকে না তাকিয়ে রোহিত বলল, এমন কিছু না মা। কিন্তু সত্যিটা এই, প্রশ্নটা উঠে পড়েছে। আর সেটা শুধু একটা পরিবারের নয়, সেটা সেই সমাজের প্রশ্ন, যেখানে সাফল্যের সংজ্ঞা পরিষ্কার, কিন্তু সম্পর্ক সামলানোর কোনো প্রশিক্ষণ নেই। সকালে রোহিতকে তাড়াতাড়ি বেরোতে হতো। অফিসে বড় একটা প্রেজেন্টেশন ছিল, টিমের পারফরমেন্স রিভিউ। সে স্নান করে তৈরি হয়ে গিয়েছিল, শার্টের হাতা ঠিক করছিল। ঠিক তখনই মায়ের আওয়াজ এলো, ধীর, একটু ভীত। রোহিত, আমি গ্যাসের নোবটা বন্ধ করেছিলাম তো? রোহিত ঘড়ির দিকে তাকালো। সময় কম। হ্যাঁ মা, বন্ধই করেছিলে, পেছনে না তাকিয়েই বলল সে। মা রান্নাঘরেই দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ নবটার দিকে তাকিয়ে থেকে নিজেই বন্ধ করলেন। নিশ্চিত হতে পারছিলেন না, কিন্তু আবার প্রশ্ন করার সাহসও আর ছিল না। নেহা বেডরুম থেকে বেরিয়ে মাকে দেখল, তারপর রোহিতের দিকে তাকালো। চোখে চোখে অনেক কথা হলো, কিন্তু শব্দ বেরোলো না।
অফিসে রোহিতের দিনটা ভালো গেল। প্রেজেন্টেশন প্রশংসিত হলো। বস বললেন, আপনার ওপর ভরসা করা যায়। তালি পড়েনি, কিন্তু ওই এক লাইনের মানে রোহিতের কাছে অনেক বড় ছিল। তার মনে হলো সে সঠিক পথেই আছে। দুপুরে নেহার মেসেজ এলো, আজ আম্মা দুধ জ্বালাতে গিয়ে গ্যাস জ্বালিয়েই রেখেছিল। আমি সময় মতো এসে পড়েছি। রোহিত স্ক্রিনের দিকে তাকালো, তারপর ফোন লক করে দিল। মিটিং চলছিল। সে নিজেকে বলল, সন্ধ্যায় কথা বলবো। কিন্তু সন্ধ্যা নামতেই ক্লান্তি আরও বেড়ে গেল। বাড়ি ফিরে আবার সেই নীরবতা। মা ঘরে বসেছিলেন, সামনে খোলা আলমারি, যেন কিছু খুঁজছেন। কি খুঁজছেন? নেহা জিজ্ঞেস করল। জানি না, মা বললেন। এখানে কিছু রেখেছিলাম। মা টেক। নেহা আলমারি বন্ধ করে দিল। কোনো কথা না পাওয়া যাবে। কিন্তু নেহার ধৈর্যও সীমিত ছিল। সেও সারাদিন কাজ করে, বাড়ি ফিরে আবার অন্য কাউকে সামলানো, এ কথা সে কখনো মুখে বলেনি, কিন্তু ভেতরে ভেতরে জমে উঠছিল। রাতে খেতে খেতে নেহা বলল, রোহিত, আমাদের সিরিয়াসলি ভাবতে হবে। কি নিয়ে? জিজ্ঞেস করলো রোহিত, যদিও সে উত্তরটা জানত। মাকে নিয়ে। নেহা সরাসরি বলল, এটা শুধু ভুলে যাওয়ার ব্যাপার নয়, এটা এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোহিত চামচটা প্লেটের মধ্যে রেখে দিল। তাহলে আমরা কি করব? নেহা একটু সময় নিয়ে ভাবল। শুধু ডাক্তারের পরামর্শ নয়, কোনো প্রফেশনাল সাহায্য দরকার। ঠিক কি বলতে চাইছো? রোহিত জিজ্ঞেস করল। শব্দ বেছে নিয়ে নেহা বলল, কখনো কখনো বয়স বাড়লে মানুষ মানসিকভাবে ঠিক থাকে না। কথাটা সরাসরি বলা হয়নি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট ছিল। রোহিত কিছু বলল না, চুপ করে রইল। তার রাগ হলো না, কিন্তু ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল। পরের কয়েকদিনে ঘটনাগুলো বাড়তে লাগলো। একদিন মা ভুল করে পাশের ফ্ল্যাটের দরজায় কড়া নাড়লেন। একদিন অফিসের সময় রোহিতের ফোন এলো, মা কাঁদছিলেন, বলছিলেন নেহা নাকি কোথাও চলে গেছে, অথচ নেহা তখন অফিসেই ছিল। প্রতিটা ঘটনা আলাদা আলাদাভাবে টেক প্রতিটা ঘটনা আলাদা আলাদাভাবে ছোট ছিল, কিন্তু একসঙ্গে মিলিয়ে ভীষণ ভারী হয়ে উঠছিল। রোহিত অফিসে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতো। অজান্তেই বাড়িতেও সেই ভাষা ব্যবহার করতে শুরু করলো। যদি কিছু হয়ে যায়, আমরা রিস্ক নিতে পারি না। এটা শুধু আবেগের ব্যাপার নয়, মানুষের জন্য টেক। মায়ের জন্য এই শব্দগুলো নতুন ছিল। তিনি বুঝতেই পারতেন না তিনি কী ধরনের ঝুঁকি হয়ে উঠেছেন। এক রবিবার নেহা স্পষ্ট করে বলল, রোহিত, আমি ভয় পাই। যদি বড় কিছু ঘটে যায়, দায়িত্ব কার হবে? রোহিত মাথা নিচু করল। আমি জানি। তাহলে? নেহা কথাটা শেষ করল না। ওই অসম্পূর্ণ কথার মধ্যেই পরের সিদ্ধান্তটা লুকিয়েছিল। কয়েকদিন পর তারা এক বড় হাসপাতালে গেল। এখানকার পরিবেশ আলাদা। সাদা দেয়াল, শান্ত করিডোর, আর এমন মুখ যেখানে অনুভূতির চেয়ে ফাইলের ওজন বেশি। মাকে বলা হলো কিছু টেস্ট হবে। তিনি বিশ্বাসের সঙ্গে মাথা নাড়লেন। ছেলের উপর তার ভরসা ছিল। একটা ঘরে তাকে বসানো হলো। একজন ডাক্তার এলেন। তিনি বয়সে একটু বড়, চোখে ক্লান্তি, কিন্তু গলায় স্থিরতা। ডাক্তার প্রশ্ন করতে লাগলেন, শৈশব, বিয়ে, সন্তান, পুরনো দিনের কথা। মা সব বললেন। মাঝে মাঝে রোহিতের দিকে তাকালেন, যেন তার সম্মতি চাইছেন। ডাক্তার নোট নিলেন। তারপর রোহিত আর নেহাকে আলাদা করে ডাকলেন। বড় কোনো অসুখ দেখা যাচ্ছে না, ডাক্তার বললেন, তবে চাইলে কয়েকদিন অবজারভেশনে রাখা যেতে পারে। কোথায়? নেহা জিজ্ঞেস করল। ডাক্তার একটা শব্দ বললেন, মেন্টাল কেয়ার ইউনিট। শব্দটা ভারী ছিল। এই প্রথম রোহিত বুঝতে পারল তারা কোন দিকে এগোচ্ছে। ফেরার পথে মা চুপ করেছিলেন। বাবা, ডাক্তার কি বললেন? তিনি জিজ্ঞেস করলেন। গাড়ি চালাতে চালাতে রোহিত বলল, দেখবে কয়েকদিন আমি ঠিক হয়ে যাব তো? মা জিজ্ঞেস করলেন। রোহিত কোনো উত্তর দিল না। তার নীরবতাই উত্তর হয়ে দাঁড়ালো। সেই রাত মা ঘুমোতে পারেননি। তিনি বসে বসে পুরনো অ্যালবাম দেখছিলেন। রোহিতের স্কুলের ছবি, তার প্রথম ইন্টারভিউ লেটার,
সকালে তিনি নেহাকে বললেন, আমি যদি বোঝা হয়ে যাই আমাকে বলে দিও। নেহা কিছু বলল না। কিছু কথার উত্তর দেওয়া হয় না, সেগুলো এগিয়ে দেওয়া হয়। পরদিন আবার তারা হাসপাতালে গেল। এবার মাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। রোহিত আর নেহা বাইরে বসে রইল। দরজাটা বন্ধ হলো, আর সেই দরজার সঙ্গে সঙ্গে একটা সম্পর্কও ধীরে ধীরে অন্য রূপ নিতে লাগলো। এই সিদ্ধান্ত একদিনের ছিল না, এটা ছিল হাজারটা ছোট মুহূর্তের ফল, যেখানে ক্লান্তি ধীরে ধীরে মমতার জায়গা নিয়েছে, আর সুবিধা দখল করেছে সংবেদনের স্থান। আর সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে কোনো খলনায়ক ছিল না, ছিল শুধু পরিস্থিতি। আর পরিস্থিতি সমাজের মতোই চুপচাপ নিজের কাজ করে যায়। হাসপাতালের এই অংশটা বাকি জায়গা থেকে আলাদা ছিল। এখানে কোনো টিভি নেই, ভিড় নেই, উচ্চস্বরে কথা নেই। করিডোরে আলো ম্লান, হাঁটার শব্দও যেন চাপা পড়ে যায়। একজন নার্স মাকে ভেতরে নিয়ে গেল। দরজা বন্ধ হলো। বাইরে রোহিত আর নেহা চেয়ারে বসে রইল। রোহিত প্রথমবার বুঝল অপেক্ষা কত দীর্ঘ হতে পারে। বারবার ফোন বের করে আবার রেখে দিচ্ছিল। নেহা সামনের দিকে তাকিয়েছিল। ভেতরে মাকে একটি ছোট ঘরে বসানো হলো। দেয়াল সাদা, কিন্তু পরিষ্কার মনে হচ্ছিল না। একটা জানালা ছিল, লোহার শিক লাগানো। মা শিক ছুঁয়ে দেখলেন, তারপর চেয়ারে বসলেন। এখানে বসুন, নার্স বলল। কিছুক্ষণ পরে ডাক্তার এলেন, আগের সেই ডাক্তারই। ফাইল খুলে তিনি মায়ের সামনে বসলেন। কেমন লাগছে আপনার? ভালোই, মা বললেন। শুধু একটু ঘাবড়ে যাচ্ছি। কেন? মা জানালার দিকে তাকালেন। জানি না, এখানে অদ্ভুত লাগে। ডাক্তার নোট করলেন। মুখে কোনো প্রতিক্রিয়া নেই। প্রশ্ন চলতে থাকলো, সোজাসুজি, আবার ঘুরিয়ে। আজকের তারিখ মনে আছে? হ্যাঁ। আপনি এখানে কেন এসেছেন? ডাক্তার ডেকেছেন। আপনার ছেলে কি করে? অফিসে কাজ করে। খুব বড় অফিস। মা একের পর এক উত্তর দিতে থাকলেন। কোথাও থামলেন না, কোথাও গুলিয়ে ফেললেন না। মাঝে মাঝে তিনি থেমে যেতেন, যেন কিছু যোগ করতে চান। ডাক্তারবাবু, তিনি বললেন, আমি যদি কিছু ভুলে যাই আপনি আমাকে বলে দেবেন। ডাক্তার তার দিকে তাকালেন। আপনার কি মনে হয় আপনি ভুলে যাচ্ছেন? তিনি একটু ভেবে বললেন, কখনো কখনো, কিন্তু কার হয় না? তারপর ধীরে যোগ করলেন, কিন্তু আমার সন্তানদের সব মনে আছে। এই কথাটা বলতে গিয়ে তার গলা ভারী হয়ে এলো। ডাক্তার বললেন, আপনি একটু একা বসুন। তিনি বেরিয়ে গেলেন। মা একা রইলেন। চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গেলেন। বাইরে বিশেষ কিছু ছিল না, একটা গাছ আর একটা দেয়াল। তবু তিনি তাকিয়ে রইলেন। তার মাথায় কোনো আওয়াজ ঘুরছিল না, ভয়ও লাগছিল না। তিনি শুধু বুঝতে পারছিলেন না তিনি এখানে কেন। তিনি আঁচলটা ঠিক করলেন আর বিড়বিড় করে বললেন, আমি যদি ভুল হই ভগবান নিজেই বলবেন। বাইরে রোহিত অস্থির হয়ে উঠছিল। নেহা বলল, এত ভেবে কি হবে? রোহিত কোনো উত্তর দিল না। সে নিজের প্রশ্ন থেকেই পালাচ্ছিল। কিছুক্ষণ পরে ডাক্তার ডাকলেন। মাকে অন্য ঘরে নিয়ে যাওয়া হলো। রোহিত আর নেহা ডাক্তারের সামনে বসলো। ডাক্তার ফাইল বন্ধ করে বললেন, আপনার মায়ের কোনো গুরুতর মানসিক রোগ নেই। নেহা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, কিন্তু তার ব্যবহার? ডাক্তার মাথা নাড়লেন। ভুলে যাওয়া রোগ নয়, বয়সে এটা স্বাভাবিক। তাহলে? রোহিত জিজ্ঞেস করল। ডাক্তার একটু চুপ থেকে বললেন, আমি যা দেখছি তা হলো আপনার মা ভীষণ একা। এটা কোনো ওষুধের উত্তর ছিল না, এটা ছিল একটা আয়না। তিনি বারবার ভয় পান। ডাক্তার বললেন, কারণ তিনি ভাবেন তার দ্বারা কিছু ভুল হয়ে যাবে। ঠিক, কারণ তিনি ভাবেন তার দ্বারা কিছু ভুল হয়ে যাবে। এর কোনো চিকিৎসা আছে? নেহা জিজ্ঞেস করল। ডাক্তার সরাসরি বললেন, চিকিৎসা নয়, যত্ন। রোহিত চেয়ারে সোজা হয়ে বসল।
কিন্তু যদি কোনো দুর্ঘটনা হয়? এই প্রথম ডাক্তার তার চোখের দিকে তাকালেন। দুর্ঘটনা অসুখ থেকে হয় না, হয় অবহেলা থেকে। ঘরে নীরবতা নেমে এলো। টিক। ঘরে নীরবতা নেমে এলো। ডাক্তার ফাইলে কিছু লিখে বললেন, চাইলে আপনি তাকে এখানে কয়েকদিন রাখতে পারেন, কিন্তু কোনো মেডিকেল বাধ্যবাধকতা নেই। কথাটা পরিষ্কার ছিল, কোনো বাধ্যতা নেই। সিদ্ধান্ত এখন তাদের। বাইরে মা একটি চেয়ারে বসেছিলেন। রোহিত বেরোতেই তিনি জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বললেন? সব ঠিক আছে, রোহিত বলল। তাহলে আমরা বাড়ি যাব? মা আশায় জিজ্ঞেস করলেন। রোহিত কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন একটু থাকতে হবে। মা কিছু বললেন না, শুধু মাথা নিচু করলেন। চোখে জল ছিল না, ছিল শুধু একটা বোঝাপড়া। হয়তো এখন তার প্রয়োজনটাই প্রশ্ন হয়ে গেছে। নার্স তাকে আবার ভেতরে নিয়ে গেল। দরজা আবার বন্ধ হলো। রোহিত সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে বুঝল এটা হাসপাতালের দরজা নয়, এটা তার নিজের সিদ্ধান্তের দরজা। আর ওই দরজার ওপারে কোনো পাগল নেই। ওখানে আছে এক মা, যিনি শুধু একটু শোনা যেতে চেয়েছিলেন। হাসপাতালের সেই ঘরে কোনো ঝগড়া ছিল না, কিন্তু একটা ভারী অনুভূতি ছিল। ডাক্তারের লেখা রিপোর্ট টেবিলে রাখা ছিল। কাগজটা খুব সাধারণ, কোনো ভয়ঙ্কর শব্দ নেই, তবু সেই কাগজে রোহিতকে অস্থির করে তুলছিল। ডাক্তার বলেছিলেন, ভালো করে পড়ে নিন। রোহিত রিপোর্টটা তুলল। চোখ সরাসরি শেষ লাইনে গিয়ে পড়ল। রোগী মানসিকভাবে অসুস্থ নন, বয়সজনিত স্বাভাবিক ভুলে যাওয়ার প্রবণতা আছে। মূল সমস্যা আবেগগত অবহেলা ও একাকিত্ব। নেহাও রিপোর্ট দেখল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে মা পাগল নয়। ডাক্তার নির্বিকার গলায় বললেন, আমি এমন কোথাও লিখিনি। টেক। আমি এমন কোথাও লিখিনি, কিন্তু তিনি ভুলে যান। নেহা বলল। টেক। কিন্তু তিনি ভুলে যান, নেহা বলল। আমরা সবাই ভুলে যাই, ডাক্তার বললেন। কিন্তু সবাইকে হাসপাতালে পাঠানো হয় না। কথাটা অভিযোগ ছিল না, শুধু একখানা সত্য। রোহিত চেয়ারটা পিছিয়ে দিল। তাহলে এখন কি? ডাক্তার বললেন, এখন সিদ্ধান্ত মেডিকেল নয়, এটা পারিবারিক আর সামাজিক সিদ্ধান্ত। সেদিন মাকে সেখানেই রেখে দেওয়া হলো। কোনো বাধ্যবাধকতা ছিল না, কোনো আইন ছিল না, ছিল শুধু সুবিধা। রোহিত আর নেহা বাড়ি ফিরে এলো। বাড়িতে অদ্ভুত শান্তি। টিভি বন্ধ, রান্নাঘর পরিষ্কার, কেউ কিছু এলোমেলো করেনি। নেহা বলল, বাড়িটা কেমন শান্ত লাগছে না? রোহিত কোনো উত্তর দিল না। এই শান্তিটা তার কাছে ভারী লাগছিল। পরদিন অফিসে রোহিতের মিটিং ছিল। ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে সেশন। HR কথা বলছিল। আমাদের কোম্পানি শুধু টার্গেট দেখে না, মানুষকেও দেখে। এই লাইনটা রোহিতের কাছে আজ অদ্ভুত লাগলো। মিটিং শেষে HR তাকে থামালো। আপনার মায়ের মেডিকেল ডকুমেন্টস এসেছে? রোহিত চমকে উঠল। কে পাঠিয়েছে? আপনার ডাক্তার, HR বলল। মেন্টাল হেলথ পলিসির আওতায় আমাদের জানানো হয়। রোহিতের মনে হলো হঠাৎ কেউ যেন পর্দা সরিয়ে দিয়েছে। HR বললেন, রিপোর্টে স্পষ্ট লেখা আছে, আপনার মায়ের চিকিৎসার চেয়ে পরিবারের সমর্থন বেশি দরকার। এটাই সেই কথা যা ডাক্তার বলেছিলেন, কিন্তু অফিসের ভেতরে কথাটা আরও বেশি তীক্ষ্ণ শোনালো। আমরা আপনাকে কোনো প্রশ্ন করছি না, HR বললেন। শুধু এটুকুই জানাতে চাই, বাড়িতে যদি কেউ অসহায় থাকে, কোম্পানি পাশে দাঁড়ায়, বিচ্ছিন্ন করার জন্য নয়। রোহিত মাথা নাড়ালো। দুপুরের মধ্যেই অফিসে এই খবর ছড়িয়ে পড়ল। কেউ সরাসরি কিছু বলছিল না, কিন্তু দৃষ্টিগুলো বদলে গিয়েছিল। যারা কাল পর্যন্ত রোহিতকে আইডিয়াল ম্যানেজার বলতো, আজ তারা তার সঙ্গে একটু দূরত্ব রেখে কথা বলছিল। সন্ধ্যায় নেহা বলল, লোকজন অদ্ভুতভাবে তাকাচ্ছে। মানুষ সবসময় তাকায়, রোহিত বলল, কিন্তু এবার কথাটা তার মনে বিঁধছিল।
রাতে রোহিত হাসপাতালে গেল। মা জানালার পাশে বসেছিলেন। তাকে দেখে রোহিতের মনে হলো তিনি আগের চেয়ে বেশি শান্ত। বাবা, মা বললেন। ডাক্তারবাবু খুব ভালো। রোহিত চেয়ার টেনে বসল। আপনি ভালো আছেন? মা মাথা নাড়ালেন। হ্যাঁ। এখানে খুব কোলাহল নেই। তারপর আস্তে করে জিজ্ঞেস করলেন, আমি কবে বাড়ি যাব? রোহিত কোনো উত্তর দিল না। তার মনে রিপোর্টের কথা ঘুরছিল, এইচআরের কথাগুলো বাজছিল। আমি যদি বাড়ি এসে ঝামেলা হয়ে যাই, মা বললেন, তাহলে এখানেই থাকব। এটা কোনো অভিযোগ ছিল না, এটা ছিল ক্লান্তি। এই প্রথম রোহিত পরিষ্কারভাবে বুঝল এই গল্প শুধু একটা বাড়ির নয়, এটা একটা সমাজের গল্প, যেখানে পড়াশোনা মানুষকে চাকরি শেখায় কিন্তু সম্পর্ক সামলাতে শেখায় না, যেখানে অফিসে মেন্টাল হেলথ শব্দ শেখানো হয় কিন্তু বাড়িতে সেটা নিয়ে কথা বলতে ভুলে যাওয়া হয়। ডাক্তারের রিপোর্ট মাকে বদলায়নি, ওটা রোহিতকে বদলে দিয়েছে। কিন্তু এই বদল সহজ ছিল না। এটা লজ্জার নয়, প্রশ্নের বদল ছিল। আর সেটাই ছিল সবচেয়ে কঠিন, কারণ এখন সে আর বলতে পারত না মা অসুস্থ। এখন তাকে বলতে হচ্ছিল আমরাই কোথাও ভুল করেছি। মা হাসপাতালে আসার 2 সপ্তাহ কেটে গিয়েছিল। এই সময়ে না কোনো বড় দুর্ঘটনা ঘটেছে, না কোনো অলৌকিক কিছু। দিনগুলো একরকমই কেটেছে। সকালের ওষুধ, দুপুরের খাবার, সন্ধ্যার হাঁটা। মা এখনও আগের মতোই ছিলেন, না হঠাৎ খুব ভুলে যাওয়া, না হঠাৎ একেবারে ভালো হয়ে যাওয়া। পার্থক্য শুধু এটুকু, এখানে কেউ তাকে বোঝা বলতো না। নার্সরা তাকে নাম ধরে ডাকতো, ডাক্তাররা রোজ 2 মিনিট বসে জিজ্ঞেস করত, আজ কেমন লাগছে? বাড়িতে রোহিত আর নেহার জীবনও চলছিল। অফিস, মিটিং, ট্রাফিক সব একই ছিল, কিন্তু প্রতিটা দিনের মাঝখানে এখন একটা শূন্যতা ছিল। এক রাতে নেহা বলল, বাড়িটা এখন বেশি পরিষ্কার থাকে। রোহিত প্রথমবার বলল, আর বেশি চুপও। নেহা কিছু বলল না। এই নীরবতাটাও এখন তার বুঝতে শুরু হয়েছে। এক শনিবার রোহিত হাসপাতালে গেল। মা জানালার পাশে বসেছিলেন, হাতে উলের আধখানা সোয়েটার। কার জন্য? রোহিত জিজ্ঞেস করল। তোমার জন্য, মা বললেন। এখানে ঠান্ডা লাগে। কথাটা যেন সোজা রোহিতের হৃদয়ে গিয়ে লাগলো। সে পাশে বসলো। তারপর সে বলল, আপনি কি বাড়ি ফিরতে চান মা? মা উলের ফাঁসটা ছেড়ে দিলেন। যদি তোমাদের অসুবিধা না হয়। এই উত্তরটা কোনো মায়ের ছিল না, এটা ছিল এমন একজন মানুষের যে নিজের জায়গাটা এখন বুঝে ফেলেছে। কোনো অসুবিধা নেই, রোহিত বলল। এই কথাটা সে প্রথমবার কোনো দ্বিধা ছাড়াই বলল। বাড়ি ফেরার সিদ্ধান্তটা সহজ ছিল না। কোনো হঠাৎ বদলে যাওয়া ছেলে ছিল না, কোনো কাঁদতে থাকা পুত্রবধূও নয়। শুধু কিছু নিয়ম ঠিক করা হলো, ওষুধের দায়িত্ব ভাগ হলো, সময়ের বন্টন হলো। নেহা পরিষ্কার করে বলল, আমি সব কিছু নিখুঁত করতে পারবো না। রোহিত বলল, আমিও না। মা কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। মা বাড়ি ফিরলে কোনো উৎসব হলো না, শুধু চা বানানো হলো, টিভি চালু হলো, দিনটা সাধারণই থাকলো। প্রথম কয়েকদিন অদ্ভুত লাগলো। মা মাঝে মাঝে একই প্রশ্ন করতেন, নেহা মাঝে মাঝে বিরক্ত হয়ে যেত, রোহিত মাঝখানে আটকে পড়ত। একদিন নেহা ধীরে করে বলল, আম্মা, এই প্রশ্নটা আপনি আগেও করেছিলেন। মা একটু ভেবে বললেন, হ্যাঁ হয়তো। আর সেখানেই কথা শেষ। কোনো খোটা নয়, কোনো ব্যাখ্যা নয়। অফিসে রোহিত আগের মতোই কাজ করছিল, কিন্তু এখন মেন্টাল হেলথ শব্দটা শুনলে তার মনে শুধু প্রেজেন্টেশন ভেসে ওঠে না, ঠিক। কিন্তু এখন মেন্টাল হেলথ শব্দটা শুনলে তার মনে শুধু প্রেজেন্টেশন ভেসে ওঠে না, তার সামনে বাড়ির দৃশ্য ভেসে ওঠে। একদিন অফিসে কেউ বলল, আজকাল সবারই ডিপ্রেশন। রোহিত প্রথমবার বলল, কখনো কখনো ডিপ্রেশন হয় না, শুধু সঙ্গ থাকে না। ঘরটা চুপ হয়ে গেল। মা ধীরে ধীরে বাড়ির পরিবেশে মানিয়ে নিলেন। তিনি এখনও ভুলতেন, কিন্তু সেই ভুলকে আর রোগ বলা হতো না। এক সন্ধ্যায় মা রোহিতকে বললেন, বাবা, কখনো যদি আমি বেশি হয়ে যাই।
রোহিত কথাটা থামিয়ে দিল। আপনি বেশি নন আম্মা, আমরা শুধু শিখছি। এই শেখাটা সহজ ছিল না। অনেক সময় ক্লান্তি জিতে যেত, অনেক সময় রাগ আসতো, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। এখন আর সিদ্ধান্ত চুপচাপ নেওয়া হতো না। সমাজে কিছুই বদলায়নি। পড়শি একই ছিল, অফিস একই ছিল, দুনিয়াও একই ছিল, কিন্তু এক বাড়িতে মাকে পাগল প্রমাণ করার গল্পটা সেখানেই থেমে গিয়েছিল। এটা কোনো জয়ের গল্প নয়, এটা এই সত্যের গল্প। সব সমস্যার সমাধান হাসপাতাল নয়, কখনো কখনো শুধু একটু সময়, একটু ধৈর্য আর একটু মানুষ হয়ে থাকাই যথেষ্ট। আর সমাজ যদি এটা শিখে নিতে পারে, তাহলে হয়তো অনেক দরজা বন্ধ হওয়ার আগেই থেমে যাবে। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।